হাই, আমি চিম্পু। আবার এসেছি তোমাদের চ্যানেলে। আজ তোমাদের আমি শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পটি পাঠ করে শোনাবো। তারপর 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। আর একটা কথা বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে পারো। মধু আনতে বাঘের মুখে, শিবশঙ্কর মিত্র। বনে যাওয়ার কথায় আরজান এক পা, পেট পুড়ে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো। ধনাই, আরজান ও কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলো মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না। লোকে বলে মন্ত্র জানা চাই, মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়, তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। ধনাই মন্ত্র জানে, সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না। তারা ভাবে ধনাই মামু গোয়ার, তাই গোয়ার তুমি করে মধু কাটে। দলের সঙ্গে একটা কলসও থাকে, এক একটা চাক কাটা হলে মধু ঝেড়ে ঝেড়ে তাতে বোঝাই করা হয়। মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই। শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে, গরান গাছে ছোট ছোট ফুল হলদে রং। সকাল থেকে ফুলের গন্ধে, হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে। ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের 3 জনের মনে স্ফূর্তি আর ধরে না। ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য 3 জনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে 3 জনের প্রায়ই একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তখন 3 জনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাঁ হাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি। সারা বনে শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে, তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। সামনে একটা ট্যাক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত। ট্যাকের নিচে সামনেই একটা গরান গাছ, তার ওপাশে হেদো বনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। ট্যাকের মাথার দিকে আর না গিয়ে ধনাই বাঁ হাতে সোজা পথ ধরল। এর মাঝে কফিল আর আরজানও এসে পড়েছে। আরজান বিশ্বাস করতে চায় না, বলল, ধনাই মামু বললে কি হবে, মধু হলেও হতে পারে। বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে। মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদো বনের ঝোপে। মধু পড়ল না, কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের পিছনে তাড়া করলো। ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। এদিকে ধনাই খানিকটা এগিয়ে এসেছে। তার সামনে 3-4 হাত চওড়া একটা শিশে, ছোট সরু খাদ। কলস মাথায় নিয়ে কি করে লাফ দিয়ে শিশে পার হবে তাই তার সমস্যা। তার দীর্ঘ লাঠিখানা সাঁকোর মতো করে এপার ওপার করে ফেলে দিল। এবার সামনে বাঁশের মতো সরু তবলা গাছটা ধরে শিশে পার হবার জন্য তৈরি হয়েছে। পার হয়েই সে কফিল ও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য, কিন্তু ওদের সাড়া পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনের দিকে তাকাবার চেষ্টা করলো।
কিন্তু তাকাবার অবকাশ ধনাই পেল না। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে। আর যেন কফিল ঝোপের আড়ালে হতভম্ব। তাদের কথা বলার শক্তি নেই, নড়বারও কোনো শক্তি রইল না, পালাবারও না, এগুবারও না। এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল বাঘ, গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর, যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাকে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভেতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে, কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো সপাং করে। লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল। বাঘও পড়ল শীষের গর্তের ভিতর। কলসও ভেঙে পড়ল তার মাথার উপর। বাঘের সারা মুখে, নাকে, চোখে ছিটকে পড়ল মধু। আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো। লেখক পরিচিতি: শিবশঙ্কর মিত্র। 1909 সালে জন্ম হয়, 1992 সালে মৃত্যু হয়। বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে জন্ম। বহু বই লিখেছেন। তার লেখার বিশেষ প্রিয় বিষয় হল সুন্দরবন। তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন। তার সুন্দরবন বইটির জন্য ভারত সরকার 1962 সালে তাকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন। সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য বইগুলো হলো সুন্দরবনের আরজান সর্দার, বনবিবি, বিচিত্র এই সুন্দরবন, রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি। পাঠ্যাংশটি তার সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। একের দাগের প্রশ্নটি হলো জেনে নিয়ে করো। 1 সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটো জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর লিখবে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা। 2 সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলো লেখো। উত্তর হবে ঠাকুরন নদ বা জামিরা নদী, মাতলা নদী, গোসাবা নদ, হাড়িভাঙা নদ, সপ্তমুখী নদী, রায়মঙ্গল নদী, বিদ্যাধরী নদী, কালনাগিনী নদী। 3 পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। উত্তর লিখবে পশ্চিমবাংলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবন অবস্থিত। 4 ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের কাছে থেকে জেনে নিয়ে লেখো। উত্তর হবে এইসব গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে ওঠে, একে শ্বাসমূল বলে। এদের বীজ খসবার আগেই ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে থাকে, মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে। এছাড়া কাণ্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য এইসব গাছে ঠেসমূলও দেখা যায়। 2 নম্বরের প্রশ্নটি হলো গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলো পূর্ণ করো। এখানে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জনের কাজ হলো চাক কাটা, মৌমাছি তাড়ানো, ধামা হাতে চাকের নিচে দাঁড়ানো। বাঘ ধনাইকে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর। মধুর কলস ভেঙে পড়ল মাথার উপর। বাঘের সারা মুখে চোখে মধু ছিটকে পড়ল। 3 নম্বরের প্রশ্নটি হলো এদের মধ্যে যে যে কাজটা করত। ধনাই ধনাই চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আরজান লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়। কফিল একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা শুরু হলে সেগুলো মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। অর্থ লেখো। ধামা হলো শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ছুরি। গোয়ারের স্বভাব বা গোয়ারের ভাব।
পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়। হাজির মানে উপস্থিত। ঝিরঝিরে মানে লঘু প্রবাহ। 5 দাগে প্রশ্নটি হলো বাক্য রচনা করো। নাস্তা, নাস্তায় মা আমাকে লুচি দিয়েছিল। মৌচাক, মৌচাকে মধু থাকে। রং, আমার জামাটার রং লাল। স্ফূর্তি, বৃষ্টিতে ভিজে খুব স্ফূর্তিতে ছেলের দল মাঠে খেলছে। কলস, মাটির কলসটা ভেঙে গেল। 6 দাগের প্রশ্নটি কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। পাশে কতগুলো শব্দ দেওয়া আছে, সেগুলো বিশেষ্য হবে না বিশেষণ হবে, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কোথায় কি বসবে সেগুলো লিখতে হবে। এখানে বিশেষ্য হচ্ছে ফুল, পথ, বিশ্বাস, বোঝাই, সকাল, ডাঙা, চিৎকার, শক্তি। বিশেষণ হবে এক, গোয়ার, গভীর, সরু, ছোট, বেজায়। সর্বনাম হবে তার, সে, ওদের। অব্যয় হবে আর, কিন্তু, ও। ক্রিয়া হবে কাটে, তাড়ায়, মারলো। 7 দাগের প্রশ্নটি হলো নিম্নলিখিত শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লেখো। কাঁচা, কাঁচা হবে পাকা। ভর্তি হবে শূন্য। তীক্ষ্ণ হবে ভোঁতা। দীর্ঘ হবে হ্রস্ব। আর বোঝাই হবে খালি। 8 দাগের প্রশ্নটি হলো সমার্থক শব্দ লেখো। মৌমাছি, মৌমাছি হলো মধুকর। বাঘ ব্যাঘ্র। ফুল পুষ্প। বন হবে জঙ্গল। মাটি হবে মৃত্তিকা। 9 দাগের প্রশ্নটি নিচের ঝুড়িতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া হয়েছে। আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা মেলে। কতগুলো বক্সের মধ্যে নাম দেওয়া আছে, ওর মধ্যে যেগুলো সুন্দরবনে পাওয়া যায় সেগুলোই লিখতে হবে। যেমন কুমির, কচ্ছপ, কাঁকড়া, সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, সজারু, হায়না, বাদর ইত্যাদি দেখতে পাওয়া যায়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।